তো হাইপোথিসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেটা মানে ইটস আ প্রবাবল স্টেটমেন্ট, টেন্টেটিভ বলা যাচ্ছে, টেন্টেটিভ বাট ইয়েট টেস্টেবল। জিনিসটা হচ্ছে একটা খেলার মতো, ঠিক আছে? আমরা আগে অলরেডি বলেছিলাম যে আমরা যে কোনো একটা খেলার স্কোর কিন্তু জানি, একটা ফুটবল ম্যাচের স্কোর আমরা জানি না আগে থেকে, বলেছিলাম কিন্তু যে একটা কি হবে, আইদার হারবে নলে জিতবে, এটা তো আমরা জানি। এখন ওই খেলাটাই টেস্ট করে আমাদেরকে দেখতে হবে যে কোনটা হচ্ছে, হারতেছে না জিততেছে। একটা টিম হারলে অন্য টিম মানে একটা টিম হারলে আরেকটা টিম জিতবে, অন্য টিম জিতলে এই টিম হারবে, এটাই তো নিয়ম। ব্যাপারটাও ঠিক তাই এখানে। হাইপোথিসিসটা আমরা এখানে আমাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে যে জিনিসটা আমরা ধরবো যে এটা হচ্ছে একটা সম্ভাব্য স্টেটমেন্ট, ইয়েট টেস্টেবল স্টেটমেন্ট which predicts what you expect to find in your empirical data। তার মানে আপনি যে রিসার্চটা করবেন ওই রিসার্চটা একটা সম্ভাব্য প্রবলেম থাকবে, ওই প্রবলেমটা এটা হতে পারে নাও হতে পারে, তো ওই জিনিসটাকে আপনাকে টেস্ট করে দেখতে হবে from your theoretical framework। সো হাইপোথিসিস ইজ আপনার এটা থিওরি থেকে আসে, সাধারণত আমরা কনসেপচুয়াল মডেল থেকে নিয়ে আসি, যে আমাদের রিসার্চ ফ্রেমওয়ার্কটা যেটা করেছিলাম ওই রিসার্চ ফ্রেমওয়ার্কটা তো মেইনলি বেসড অন থিওরি, তাই না? আমরা যে ভ্যারিয়েবলস গুলো নিয়ে এসেছিলাম, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো অল আর বেসড অন দোজ থিওরি। সো ওখান থেকে হাইপোথিসিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ লজিক্যাল কনজেকচার, মানে একটা গ্যাস রিলেশনশিপ, মানে আমরা বলি না, আমরা একটা ধরে নেই এটার সাথে এটার জন্যই মনে হয় ওই জিনিসটা হয়েছে, এরকম আমরা একটা ধরে নেই না? সো ব্যাপারটা হচ্ছে এরকমই যে বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ আ টেস্টেবল স্টেটমেন্ট। সো এখন ওই জিনিসটাকে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে টেস্ট করতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো গেল। যেমন এখানে একটা एग्जांपल দেখি যে পিপল হু টেক আ ড্রাইভিং, কোশ্চেন ছিল যে ডাজ আ ট্রেনিং প্রোগ্রাম ইন ড্রাইভার সেফটি রেজাল্ট ইন এ ডিক্লাইন ইন অ্যাক্সিডেন্ট রেট। সো মাঝখানে দেখা গেছিল যে আমাদের খুব বাস অ্যাক্সিডেন্ট হচ্ছিল, স্টুডেন্ট ছাত্ররা মারা যাচ্ছিল, যেটার কারণে আন্দোলন হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, রাইট? সো ওখানে দেখা গেল যে আমরা যদি একটা ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করি স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট রেটটা কমে যাচ্ছে, মানে ড্রাইভারদের যদি একটা ট্রেনিং প্রোগ্রাম করি সেফটির জন্য। সো এখন এটা কেউ বলতে পারে যে না ড্রাইভার, কেউ বলবে কিন্তু যে না ড্রাইভারকে যতই ট্রেনিং দেন, আমাদের দেশের যে ড্রাইভার বাস চালায় লোকাল বাস, এদেরকে ট্রেনিং দিলে লাভ নাই। আবার কেউ বলবে যে না ট্রেনিং দিলে হয়তো ইমপ্রুভ করবে, কি ব্যাপারটা তো তাই। তাই এই জিনিসটাই এখন টেস্ট করে আমাদের দেখতে হবে। টেস্ট আমরা কিভাবে করতে পারি? ডেটা কালেকশনের মাধ্যমে। তাহলে দেখতে হবে যে একটা গ্রুপ অফকে আমরা কি করব, একটা গ্রুপকে আমরা ট্রেনিংটা দিব। ধরেন 100টা ড্রাইভারকে আমরা লোকাল বাস যারা চালায় তাদেরকে আমরা ঢাকা শহরে ট্রেনিং দিলাম সেফটি, ড্রাইভার সেফটি ইস্যু ইয়ার উপরে। আর 100কে আমরা দিলাম ট্রেনিং দিব না। সো দুইটা গ্রুপ হইলো। তো এখন এদেরকে ছেড়ে দিলাম, তারপরে দেখলাম যে ইন দ্য নেক্সট 3 মান্থস, 3 মাসের মধ্যে কার কয়টা যারা ট্রেনিং নিয়েছে এবং যারা ট্রেনিং নেয় নাই এই সেফটির উপরে। তারপরে এই 3 মাস আমরা দেখব 3 মাসের উপরে কার কয়টা অ্যাক্সিডেন্ট আছে, কার কয়টা কি ড্রাইভিং সেফটি রুলস রেগুলেশন এর উপরে। তাহলে আমাদের একটা ডেটা আমরা পেয়ে যাবো না, বের হয়ে আসবে না? তখন তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি যে হ্যাঁ মানে ড্রাইভার ট্রেনিং দিলে আসলে কি এটা এফেক্টিভ নাকি এফেক্টিভ না। যদি মনে হয় এফেক্টিভ তাহলে সারা বাংলাদেশে যত ড্রাইভার আছে সবাইকে এটা ম্যান্ডেটরি করে দিব। বিআরটিএ থেকে লাইসেন্স করতে গেলে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ দিস ট্রেনিং। বুঝছেন ব্যাপারটা? সো এই জিনিসটাই যে পিপল হু টেক আ ড্রাইভার সেফটি ট্রেনিং কোর্স উইল হ্যাভ আ লোয়ার অ্যাক্সিডেন্ট রেট দ্যান দোজ হু ডু নট টেক দ্য কোর্স। বুঝতে পারছেন? সো দ্যাটস হোয়াট ইজ আওয়ার এইম। সো এটা একটা রিসার্চ, দিস ক্যান বি আ রিসার্চ, এটা একটা ভাইটাল রিসার্চ ইন ফ্যাক্ট। কারণ মাঝখানে কিন্তু অনেক ছাত্র আন্দোলন হয়েছে, স্টুডেন্টরা হ্যাভ প্রোটেস্টেড, দে কেম ইনটু দ্য রোডস, roads were blocked, মানে the country was like kind of একদম পুরো halt হয়ে গেছে, তাই না? So the main thing is like যে আমাদের যে জিনিসটা কনসিডার করতে হবে যে আমরা যে কোনো একটা রিসার্চ করার ক্ষেত্রে we have to have this hypothesis. So এইটাই আমার হাইপোথিসিস। হাইপোথিসিস কি হবে? একটা হাইপোথিসিস হবে ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম, মানে ড্রাইভার সেফটি ট্রেনিং প্রোগ্রাম will reduce accidents, আর একটা হচ্ছে ড্রাইভার ট্রেনিং সেফটি প্রোগ্রামস will not reduce accidents. বুঝতে পারছেন? আমরা যখন রিসার্চ করব তখন প্যাটার্নটা কি এরকম ভাবে রাখবো, কোশ্চেন দেন পাশাপাশি হাইপোথিসিস এভাবে? এখন জিনিসটা হচ্ছে না এইভাবে না। সো এই জিনিসটা হচ্ছে একটা কোশ্চেন ছিল, মানে আমাদের কোশ্চেনটা মেকি দ্যাটস আ প্রবলেম আমাদের, তাই না? তো আমাদের একটা আসলেই তো এটা আমাদের দেশের জন্য প্রবলেম, ঠিক কি না? আমাদের দেশের জন্য প্রবলেম না? এই যে লোকাল বাসে যে এত অ্যাক্সিডেন্ট করছে, ছাত্র মারা যাচ্ছে, এই যে রোডে এত মানুষ মারা যাচ্ছে, দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপল আর ডাইং ইন রোড অ্যাক্সিডেন্টস। তো এটা তো আমাদের দেশের জন্য, আমাদের স্পেশালি ফর ঢাকা, ঢাকা কেন পুরো হাইওয়ে অনেক জায়গার জন্য, পুরো বাংলাদেশের জন্য একটা মেজর কনসার্ন কিন্তু সো মেনি ফ্যাটাল অ্যাক্সিডেন্টস হচ্ছে। সো এই জিনিসটাকে কন্ট্রোল করা যায় কিভাবে? এটা আমাদের বাংলাদেশের জন্য সমস্যা, তো এটার জন্য উই নিড রিসার্চ, ঠিক কি না? তো আমাদের তো রিসার্চ করা দরকার, মানে আমাদের প্রায় সময়তেই অনেক সমস্যা হচ্ছে। So we have to come up with this যে actually it works or not. বুঝতে পেরেছেন? এইবার এইখানে আমরা দেখছিলাম যে এখন এক্সারসাইজ, অনেকে সাধারণত বলে থাকে যে এক্সারসাইজ করলে ওয়েট কমে।
আবার কেউ কেউ বলে আমি সারাদিন এক্সারসাইজ করলে আমার ওয়েট কমে না। এটা কিন্তু জিনিসটা কি, ইট ডিপেন্ডস ফ্রম পারসন টু পারসন, সবার ক্ষেত্রে কিন্তু সেম না। সো অনেকে আছে যে এক্সারসাইজ না করলে, অনেকে এক্সারসাইজ করলে ওয়েট ওজন কমে যায়, আবার অনেকে কমে না। সো এটা পারসন টু পারসন ভ্যারি করে, বাট মেজরিটি কি হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে বের করে আনতে হবে। তো এই জন্য আপনাদের রিসার্চ হাইপোথিসিস কি হতে পারে, এক্সারসাইজ লিডস টু ওয়েট লস আমরা ধরে নিলাম, আর নাল হাইপোথিসিস যেটা টেস্টেবল স্টেটমেন্টস এক্সারসাইজ ইজ আনরিলেটেড টু ওয়েট লস। বুঝতে পারছেন সেটা? হ্যাঁ ভিডিও মানে এয়ারপোর্ট তো নাই। ও আচ্ছা ভিডিও আচ্ছা। আচ্ছা এখানে দেখেন, এখন হাইপোথিসিসগুলো অনেক ধরনের ভাবে ফর্ম করা যায়, ঠিক আছে? উই ক্যান ফর্ম দ্য হাইপোথিসিস ইন সেভারাল ওয়েজ, ঠিক আছে? এখন ইফ দেন স্টেটমেন্ট দিয়ে আমরা করতে পারি, একটা ওখানে আমরা একটা দেখলাম, আবার আমরা অনেক সময় ইফ দেন স্টেটমেন্টসে করতে পারি, যেরকম ধরেন এমপ্লয়িজ হু আর মোর হেলদি উইল টেক সিক লিভস লেস ফ্রিকোয়েন্টলি, এইটা একটা স্টেটমেন্ট। আবার ইফ দেন দিয়ে যদি আমি করি, ইফ এমপ্লয়িজ আর মোর হেলদি দেন দে উইল টেক সিক লিভস লেস ফ্রিকোয়েন্টলি। তো সাধারণত দেখা গেল আমাদের একটা কর্মস্থলে যদি আমাদের এমপ্লয়িরা যদি স্বাস্থ্যবান হয়, বা মানে হেলদি স্বাস্থ্যবান বলতে মোটা না আর কি, হেলদি যারা সুস্বাস্থ্যবান, যেটা সুস্বাস্থ্যবান হয়, তাহলে দে উইল টেক সিক লিভস কম নেবে। কারণ স্বাভাবিক, সুস্বাস্থ্যবান হলে কি তাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, তারা দে উইল বি মানে স্ট্রঙ্গার, হ্যাঁ দে উইল বি মানে লেস ফ্রিকুয়েন্টলি তারা সিক হবে, তো তাহলে তারা দেখা যাবে সিক লিভসটা অনেক কম নেবে। বাট এটাও তো হইতে পারে যে আমি সিক লিভের কথা বলে আমি চলে গেলাম কনসার্ট দেখতে, তাই না? মানে দিস মাইট হ্যাপেন, তাই না? লাস্টে যে কয়েকদিন আগে হয়েছিল মনে হয় এরকম একটা, যে খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে। সো এখন সিক লিভ নিবে কি নিবে না, এখন স্বাস্থ্যর সাথে এটা কতটুকু ডিপেন্ডেন্ট, সেটাও তো একটা ব্যাপার, তাই না? এখন এক্স্যাক্টলি, তো এখন এই জিনিসটা আমার বের করার জন্য তো মানে আমার বোঝাটা তো ডিফিকাল্ট, তাই না? আপনি একটা অর্গানাইজেশনে ধরেন, একটা অর্গানাইজেশনে 10,000 এমপ্লয়ি আছে, সে একটা মানে একটা 10,000 এমপ্লয়ি আছে। সো ওই 10,000 এমপ্লয়ি এখন কী অবস্থায় আছে, কে কতটুকু সিক লিভ, এটা কিন্তু হিউজ। ওই 10,000 এমপ্লয়ি নিয়ে রিসার্চ করাটা কিন্তু ইটস কি মানে ভায়াবল, তাই না? কারণ আপনি চিন্তা করে দেখেন, একদিনে যদি অলমোস্ট মানে 200-300 এমপ্লয়ি না আসে, প্রোডাক্টিভিটিটা কতটা কমে যাচ্ছে, তাই না? তো এই প্রোডাক্টিভিটি বাড়ানোটাও ক্ষেত্রে, কারণ কি আপনি যত বেশি সিক লিভ নেবেন তত আপনার কি প্রোডাক্টিভিটি কমবে, তাই না? আপনার যত বেশি এমপ্লয়িজ অ্যাবসেন্ট থাকবে তত বেশি ওই জিনিসটা। তো এই জিনিসগুলো এরকম রিসার্চ করা লাগতে পারে। সো ইফ দেন দিয়ে আমরা একটা হাইপোথিসিস ফর্ম করতে পারি। তারপরে আসতে পারে যে ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস, ঠিক আছে? ডিরেকশনাল নন ডিরেকশনাল হাইপোথিসিস কি বলতেছে, ইফ ইন স্টেটিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস অন কম্পেয়ারিং টু গ্রুপস টার্মস সাচ এস পজিটিভ, নেগেটিভ, মোর দ্যান, লেস দ্যান, দেন দিস হাইপোথিসিস আর ডিরেকশনাল। তো ডিরেকশনাল কখন হবে, যদি মোর দ্যান, লেস দ্যান বা পজিটিভ অর নেগেটিভ হয়, এরকম সিচুয়েশন হয়, মানে স্টেটমেন্টটা যদি এরকম হয় যে হ্যাঁ মোর দেন, এটা বেশি হইলে ওইটাও বেশি হবে, তাই না? ইফ উই ডু দিস মোর, দ্যাট উইল বিকাম মোর। তার মানে আমি যত বেশি ট্রেনিং দেবো তত অ্যাক্সিডেন্ট কমবে, তার মানে কি একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, দ্যাটস এ ডিরেকশনাল। আবার হতে পারে একটা বাড়লে আরেকটা জিনিস বেড়ে যাচ্ছে, দুইটা জিনিস তো, তাই না? তো তাহলে এরকম যদি পজিটিভ দিকে হয় যে একটা বাড়লে আরেকটা বাড়ে, আবার আর দেখা যাচ্ছে অন্যদিকে আরেকটা বাড়লে আরেকটা কমে যায়, তো এরকম পজিটিভ হতে পারে, নেগেটিভ রিলেশনশিপ হতে পারে। আবার মোর দ্যান, লেস দ্যান যেটা আমরা বললাম, তো এরকম হাইপোথিসিসগুলোকে আমরা সাধারণত ডিরেকশনাল বলে থাকি, যে একটা ডিরেকশন শো করে, মোর দ্যান, লেস দ্যান, তা এরকম আর কি, পজিটিভ, নেগেটিভ। দ্য ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস, পজিটিভ আর নেগেটিভ, অর দ্য নেচার অফ দ্য ডিফারেন্স বিটুইন টু গ্রুপস অন এ ভ্যারিয়েবল ইজ পস্টুলেটেড। এরকম দেখেন, দ্য গ্রেটার দ্য স্ট্রেস এক্সপিরিয়েন্স ইন দ্য জব, দ্য লোয়ার দ্য জব স্যাটিসফ্যাকশন অফ এমপ্লয়িজ। তার মানে আপনি একটা আপনার কর্মস্থলে যত বেশি প্রেশার পাবেন, মানে যত বেশি আপনার ওয়ার্কলোড থাকবে, যত বেশি প্রেশার থাকবে, তত আপনার কি হবে, আপনার জব স্যাটিসফ্যাকশনটা ওই জবে কি হবে, কমে যাবে, তাই না? কারণ দেখা যাবে সাধারণত আপনি খুব স্ট্রেস, আপনি সকাল 9টা বাজে ঢুকতেছেন, আপনি বের হইতেছেন রাত 7টা-8টা বাজে, আর সারাদিন একটা মানে দম ফেলার মতো সময় পাচ্ছেন না, মানে এত কাজ, এই কাজ সেই কাজ, এটা সেটা, মানে একদম মানে দম ফেলার মানে নিঃশ্বাস ফেলার মতো সময় নেই, এরকম বলে। তো এরকম যদি আপনি কনস্ট্যান্টলি কাজ করতে থাকেন, ওখানে আপনার ভালো লাগবে বেশি দিন, বলেন? সো যত বেশি স্ট্রেস হবে, সো ওয়ার্কলোডটাও আপনার একটা ব্যালেন্সড ওয়েতে হইতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে আমার ওয়ার্ক প্লেসে আমি যেখানে কাজ করতেছি সেই জায়গাটায় যদি আমার প্রেশার খুব বেশি থাকে, তখন কিন্তু আমার জব স্যাটিসফ্যাকশনটা ভালো হবে না। জব স্যাটিসফ্যাকশন না হলে আমার প্রোডাক্টিভিটি কমে যাবে,
আমি এই কোম্পানির এগেনস্টে দেখা যাবে ইয়ে করবো। সো সেভারাল আদার প্রবলেমস, বুঝতে পারছেন? সো এই জিনিসটা উই হ্যাভ টু ফিক্স দিস। তো তারপরে যদি যাই, আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস, একটা তো আমরা দেখলাম ডিরেকশনাল হাইপোথিসিস, তাই না? এখন উই ক্যান সি দিস নন ডিরেকশনাল হাইপোথিসিস যেটা বলতেছে আর দোজ দ্যাট ডু হাইপোথেসাইজ আ রিলেশনশিপ বাট অফার নো ইন্ডিকেশন অফ দ্য ডিরেকশন অফ দিস রিলেশনশিপস। দেখেন এই যে আরেকটা হইতে পারে নন ডিরেকশনাল হাইপোথিসিস। নন ডিরেকশনাল হাইপোথিসিস বলতে কি, যে যেটা কোনো ইনডিরেক্ট মানে ডিরেকশন শো করতেছে না, বুঝছেন ব্যাপারটা? যে দেখা যাচ্ছে যে আমাদের দেয়ার আর নো সাচ ডিরেকশনস, তার মানে ইন আদার ওয়ার্ডস কি হলো, এটা আসলো কোথেকে? Where is it coming from? সাকিব এদিকে আসো তো, কি হলো বুঝলাম না। আর হঠাৎ করে, আচ্ছা যাও যাও, আসছে আসছে। কি কেউ কি রিমোট, মোবাইলে কি কারো রিমোট আছে নাকি? হ্যাঁ আচ্ছা ওকে, যাই হোক, ঠিক আছে লাগাই দাও, সমস্যা নেই। অন দ্য আদার হ্যান্ড দেখেন নন ডিরেকশনাল হাইপোথিসিস আর দোজ, বাস ওকে ওকে ঠিক আছে। On the other hand, non-directional hypotheses are those that do hypothesize a relationship but offer no indication of the direction of these relationships. Though it may be conjectured that there would be a significant relationship between two variables, we may not be able to say whether the relationship would be positive or negative. ঠিক আছে? তাহলে আমরা আরেকটা হইতে পারে যে কোনো ডিরেকশন নাই, একজন আরেকজনের সাথে whether it will be a positive relationship or a মানে মানে নেগেটিভ রিলেশনশিপ, এই জিনিসটা আমরা বলতে পারবো না। সো দ্যাট ইজ উই উইল কল, যখন আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না, কম হবে বেশি হবে বা মোর দেন লেস দেন বা পজিটিভ নেগেটিভ, তখন আমরা ওইটাকে নন ডিরেকশনাল বলবো। কি হলো সমস্যা? কানেক্টেড টু ওয়াইফাই, কার ওয়াইফাই কানেক্ট হচ্ছে বাই দ্য ওয়ে? এই সাকিব, সাকিব এটা কোথেকে আসছে, কিসের সাথে কানেক্ট হচ্ছে দেখো তো, ইনপুটসে যাও, ইনপুটসে দেখো এটা আসতেছে কেন বারবার? আর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হলে কোথায়, কোন ওয়াইফাই? এটা কোথেকে এসে পড়ছে বারবার? আচ্ছা ঠিক আছে, দেখেন there is a relationship between age and job satisfaction. এবার একটা দেখেন বয়সের সাথে, এখন যেখানে বলতেছে there is a relationship between age and job satisfaction, এখানে কিন্তু আমরা এইজের সাথে জব স্যাটিসফ্যাকশনের একটা রিলেশনশিপ আছে। মানে তারা বলতে যাচ্ছে যে এখানে আমরা নন ডিরেকশনাল হাইপোথিসিসের কথা যখন বলতেছি, যে আপনার একটা এইজের সাথে এবং জব স্যাটিসফ্যাকশনের একটা রিলেশনশিপ আছে। এখনকার জেনারেশনের মানুষ দেখবেন যে কিন্তু অল্পতে কেউ সন্তুষ্ট হয় না, কথাটা বুঝছেন আপনারা? এখনকার জেনারেশনে যারা মানে তারা দেখবেন যে তাদেরকে যতই দেন একটার পর একটা, দে আর নট ইজিলি স্যাটিসফাইড, মানে তারা কন্টেন্ট হয় না সাধারণত। বাট আগেকার জেনারেশনের মানুষ দেখেন খুব অল্প জিনিস ছিল তাদের কাছে তেমন ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, হ্যাঁ ওরকম মিউজিক প্লেয়ার ছিল না, বাট দে ওয়ার কন্টেন্ট, রাইট? দে ওয়ার হ্যাপি উইথ দেয়ার লাইফস। আপনার কাছে এটা মনে হয় না? আপনার নানা নানি দাদা দাদি যারা আছেন তাদের কাছে কিন্তু আমাদের মতো এত সুযোগ সুবিধা ছিল না, তাদের কাছে ইন্টারনেট ছিল না, তাদের কাছে মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, টিভি ছিল না, কিছুই ছিল না তাদের কাছে। এরকম যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, টেলিফোন সিস্টেম এমন ভালো ছিল না, চিঠি লিখতো, বাট দে ওয়ার লিভিং লঙ্গার অ্যান্ড বাট দে আর কন্টেন্ট। ইভেন আপনি এটাও চিন্তা করে দেখেন যে মানুষের মধ্যে মানে দে ওয়ার লাইক, মানে তাদের মধ্যে একটা টান ছিল আলাদা। মানে এখনকার মানুষের কথারও কিন্তু কোনো দাম থাকে না, দেখা যায় একজন কমিটমেন্টসও ঠিক মানুষের নাই, বলে একটা করে একটা, বা তাদের মধ্যে কিন্তু একটা ইথিক্স, সোশ্যাল ভ্যালুজ, মোরালসগুলো অনেক স্ট্রং ছিল। কিন্তু মানে এখন যেরকম মানুষ যেরকম, এখন দেখা যায় যে অনেকেই দেখা যায় মানে ইথিক্স এগুলো বলতে কিছু নাই, মানে
অন্যায় মানে বট যেটাকে বলে বাটপারি করে বেড়ায় আর কি, ঠিক আছে? সব জিনিস চাইলেই ইজিলি পাওয়া যায়, সেজন্য মানুষ মূল্য সেটাই আমি বলতে চাচ্ছি। তার মানে এই জিনিসটা বলতে যাচ্ছে যে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন এজ অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। তার মানে বয়সের সাথে সাথে যারা একটু দেখা যাচ্ছে অ্যারাউন্ড 50 মানে ক্লোজিং, তারা দেখা যাচ্ছে যে তাদের যে স্যাটিসফ্যাকশন লেভেল এবং যে একটা নিউ ফ্রেশার লাইক 22-23 বছরে বা 25 বছরে একটা ফ্রেশার যে জয়েন করতেছে, তার জব স্যাটিসফ্যাকশনের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে। বিকজ তার চাহিদাটা অনেক, মানে তার অনেক কিছু পাওয়ার পরেও তার দেখা যায় ভালো লাগতেছে না, অথচ যে একটা 50 ইয়ার্স সে দেখা যাচ্ছে অনেক বেশি কন্টেন্ট। বুঝছেন ব্যাপারটা? তো এটা কিন্তু কোনো ডিরেকশন শো করতেছে না, ইটস নট আ ডিরেকশনাল, তাই না? মোর দ্যান লেস দ্যান এই টাইপটা না। সো এখানে আমরা বলতেছি যে এইজের সাথে সাথে দ্যার ইজ আ জব স্যাটিসফ্যাকশন। সো এই জিনিসটাই হচ্ছে নন ডিরেকশনাল, বুঝতে পারছেন? এইবার একটা আসেন নাল অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিসের ক্ষেত্রে। এখানে বলতেছে দ্য নাল হাইপোথিসিস ইজ আ প্রপোজিশন that it states a definitive exact relationship between two variables. এটা একটা শান্ত প্রপোজিশন, ঠিক আছে? প্রপোজিশনে বলতেছে যে এটা আপনার একটা ডেফিনিটিভ রিলেশন, মানে ডেফিনিটিভ মানে কি অবশ্যই, হ্যাঁ অবশ্যই এক্স্যাক্ট রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। তো দুইটা যে ভ্যারিয়েবলস যে আমরা বলেছিলাম যে এজ অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন, ঠিক না? তারপর আবার ধরেছিলাম যে স্ট্রেস অ্যান্ড ওয়ার্কের যে আপনার ওয়ার্ক স্যাটিসফ্যাকশন। তো এই যে ব্যাপারগুলা, এই দুইটা ভ্যারিয়েবলের সাথে যে একটা ডেফিনেটিভ রিলেশনশিপ আছে, সেই জিনিসটাকেই সাধারণত এই আপনার নাল হাইপোথিসিস ধরে মানে তুলে ধরে আর কি। তারপরে বলতেছে স্টেটস দ্যাট দ্য পপুলেশন কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস ইজ ইকুয়াল টু 0 or that the difference in the means of two groups in the population is equal to 0 or some definitive number. তার মানে এটা বুঝাতে চায়, মানে আপনি স্ট্যাটিস্টিক্স করছেন, এখানে কেউ স্ট্যাটিস্টিক্স পড়ছেন? হ্যাঁ, বিজনেস স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, বিজনেস স্ট্যাটস যারা পড়েছেন তারা তো আই গেস পড়েছেন প্রবাবিলিটি, মিন, মিডিয়ান মোড, কোরিলেশন, কোফিশিয়েন্ট। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর রিলেশন, ঠিক আছে? তো এখানে কোরিলেশন কোফিশিয়েন্ট ইয়ার ক্ষেত্রে যেটা বলতেছে টু ভ্যারিয়েবলস যদি ইকুয়াল টু 0 হয়ে থাকে, দুইটার মধ্যে যে পপুলেশন কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস যদি ইজ ইকুয়াল টু 0 or that the difference in the means of two groups in the population is equal to 0 or some definitive number. In general, the null statement is expressed as no significant relationship between two variables or significant difference between two groups. একটা হচ্ছে যে না, মানে ওরকম যদি আমাদের যে রেজাল্টটা আমরা পাবো কোরিলেশন কোফিশিয়েন্ট থেকে, সেটা আপনাকে ইন্ডিকেট করবে এদের মধ্যে সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে, মানে খুবই একজন একজনের সাথে খুবই হাইলি রিলেটেড, আদারওয়াইজ নট সিগনিফিকেন্ট মানে খুবই এদের মধ্যে তেমন কোনো রিলেশনশিপ নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা একটু সামনে গেলে আরেকটা ক্লিয়ার হবেন। সো আমাদের মেইনলি দুইটা ধরনের, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর এটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। আমরা নাল হাইপোথিসিসটাকে H0 দিয়ে ইন্ডিকেট করি, আর অল্টারনেট হাইপোথিসিসটাকে আমরা HA দিয়ে ইন্ডিকেট করি। অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে উইচ ইজ দ্য অপোজিট অফ দ্য নাল হাইপোথিসিস। তার মানে আপনার নাল হাইপোথিসিসের অপোজিটটা হচ্ছে আমার অল্টারনেট হাইপোথিসিস। সো অল্টারনেট হাইপোথিসিস বলতেছে ইজ আ স্টেটমেন্ট এক্সপ্রেসিং আ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস অর ইন্ডিকেটিং ডিফারেন্সেস বিটুইন গ্রুপস। তার মানে এটা একটা স্টেটমেন্ট উইচ ইজ অপোজিট অফ দ্য নাল হাইপোথিসিস। নালে আমরা যে কথাটা বলতেছি ওইটার অপোজিটটা হবে অল্টারনেটে, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট যেটা টু ভ্যারিয়েবলসের মধ্যে কি রিলেশনশিপ দেখায় অর ইন্ডিকেটিং ডিফারেন্স বিটুইন টু গ্রুপস, দুইটা গ্রুপসের মধ্যে রিলেশনশিপ অর ডিফারেন্সেস ডিপেন্ডিং অন আওয়ার স্টেটমেন্টস, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এইবার এই স্টেটমেন্টটা একটু দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে। দ্য নিউ ড্রাগ হ্যাজ নো হেলথ বেনিফিটস। দ্য নাল হাইপোথিসিসে আমি কি বলতেছি যে নতুন যে একটা ড্রাগ আবিষ্কার হলো, যে মেডিসিনটা আবিষ্কার হয়েছে, সেটার কোনো হেলথ বেনিফিটস নাই। বুঝছেন ব্যাপারটা? আর অল্টারনেটলি আমি কি বলতেছি অ্যাজ অল্টারনেট হাইপোথিসিসে দ্য নিউ ড্রাগ হ্যাজ হেলথ বেনিফিটস। তার মানে একটাতে আমি বললাম দ্য নিউ ড্রাগ দ্যাট হ্যাজ বিন, যেটা তৈরি হয়েছে সেটাতে কোনো হেলথ বেনিফিটস নাই। ঠিক ওইটার অপোজিটটা হচ্ছে যে নিউ ড্রাগ যেটা তৈরি হয়েছে সেটার হেলথ বেনিফিটস আছে। আচ্ছা, তাহলে দুইটা অপোজিট স্টেটমেন্ট হলো, একজন আরেকজনের, একজন বলতেছে আছে আরেকজন বলতেছে নাই। সরি, হ্যাঁ, ইয়েস, ফর দ্য সেম মেডিসিন এক্স্যাক্টলি। আচ্ছা, তো তারপরে বলতেছে ইফ ইন দিস কেস দ্য ডক্টর শুড টেন্ড টু ডাউট উইথ দ্য অল্টারনেট হাইপোথিসিস রাদার দ্যান দ্য নাল হাইপোথিসিস। এবার কথা বুঝেন, ডক্টর শুড টেন্ড টু ডাউট, ডক্টর ডাউট করবে কোনটা? উইথ দ্য অল্টারনেট হাইপোথিসিস রাদার দ্যান দ্য নাল। কথাটা বুঝেন, ডক্টর অল্টারনেট হাইপোথিসিস নিয়ে চিন্তা করবে কেন নাল হাইপোথিসিস ছাড়া? বলেন তো, হোয়াট ইজ দ্য রিজন? আপনাদের কি মনে হয়?
মানে আমাদের যে ডক্টর তো ওষুধ প্রেসক্রাইব করে, সে এইটা নিয়ে চিন্তা না করে সে এটা নিয়ে চিন্তা করবে, পরেরটা অল্টারনেট নিয়ে। কারণ কি? ওষুধ লিখে দিলে এত রোগ ভালো না হয়, ওষুধ লিখে রাখো। এক্স্যাক্টলি। এখন ড্রাগে যদি আমি জানি হেলথ বেনিফিটস নাই, তাহলে কিন্তু আমি ওই ড্রাগটা প্রেসক্রাইবই করবো না। যদি আমি জেনে থাকি, কথাটা বুঝেন তো, যে আমি জানি এটাতে কোনো কাজ হবে না রোগীর, তা আমি তো ওই ড্রাগটা মানে ওই ওষুধটা প্রেসক্রাইবই করবো না। ফার্স্ট। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ড্রাগ হ্যাজ হেলথ বেনিফিটস, অ্যান্ড যখন আমি বলতেছি ড্রাগ হেলথ বেনিফিটস আছে, বাট ইফ দের ইজ সাম কনফিউশন যে হ্যাঁ যদি না থাকে, তখন কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়ালি কী কী হেলথ বেনিফিটস আছে সেটা আমার ডক্টরের জানতে হবে, তাই না? একটা মেডিসিন যদি ক্লেম করে যে এটার হেলথ বেনিফিটস আছে, সেটার কী কী হেলথ বেনিফিটস আছে এবং কোন কোন সিচুয়েশনে এটাকে আপনার পেশেন্টকে দেওয়া যাবে, এটা বুঝতে হবে। সো মেইন কনসার্ন কিন্তু ডক্টরের ওখানেই, যদি একটা মেডিসিনের হেলথ বেনিফিটস থাকে, তো কোন কোন সিচুয়েশনে একটা পেশেন্টকে দেওয়া যাবে এবং এটার কী কী বেনিফিটস আছে সেটাই ডক্টরের কনসার্ন। বিকজ ইফ দ্য রিসার্চার মিস্টেকলি রিজেক্টস দ্য নাল অ্যান্ড দ্য ড্রাগ ইজ ইনডিড আনসেফ, দিস মিস্টেক উড কস্ট হিউম্যান লাইফস। স্বাভাবিক না? যদি বললো যে বিকজ ইফ দ্য রিসার্চার মিস্টেকলি রিজেক্টস দ্য নাল, যদি ভুলবশত, এখানে বলতেছে যে ভুলবশত যদি বলা হয় যে হ্যাঁ আমরা মিস্টেকলি, অ্যাকচুয়ালি আসলে নাই, কিন্তু আমি বলতেছি যে আছে, কথাটা বুঝেন। মানে এটাকে রিজেক্ট করা মানে কি? এটাকে অ্যাপ্রুভ করা, ঠিক কি না? তার মানে এটাকে যদি মিস্টেকলি রিজেক্ট করি নাল হাইপোথিসিসটাকে, তার মানে কি? ভুল হওয়া মানে কি অ্যাকচুয়ালি? না না, এইটাই অ্যাকচুয়ালি রাইট, বাট আমি ভুলবশত এটাকে আমি রাইট বলতেছি, মানে এটাকে নালটাকে আমি রিজেক্ট করতেছি, এটাকে অ্যাকসেপ্ট করতেছি, তাই না? বাট অ্যাকচুয়ালি শুড বি দ্য অপোজিট কেস। তাইলে কি হবে? তখন আমার কি রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা তো কোনো হেলথ বেনিফিটস নাই, আমি ওষুধ দিচ্ছি, কোনো কাজ হবে না, তো আসলে তো কোনো খারাপ অবস্থা হবে, তার কোনো হেলথ বেনিফিটস হবে না। দেখা যাচ্ছে আমি যে মেডিসিনটা প্রয়োগ করতেছি, সেই প্রয়োগ করার ফলে কোনো বেনিফিটস সে পাচ্ছে না, তাহলে তো তার যে সমস্যার জন্য আমার কাছে আসছে সেই সমস্যাটা তো সমাধান হচ্ছে না, বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছে, সময় বিপরীত হচ্ছে, তাই না? এবার দেখেন হাইপোথিসিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে দ্য নাল হাইপোথিসিস ইন রেসপেক্ট অফ গ্রুপ ডিফারেন্সেস স্টেটেড ইন আওয়ার এক্সাম্পল। দেখেন, তো নাল হাইপোথিসিসটাকে সাধারণত আমরা এভাবে ধরি, এইচ নট দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে? তো এখানে আপনারা এগুলা কিন্তু ইজ অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্যাল টার্মস, যদিও আমরা এখানে স্ট্যাটিস্টিক্স নিয়ে করবো না, বাট আমাদের দেখানোর সুবিধার্থে এই জিনিসগুলো আমাকে দেখাইতে হচ্ছে। সো আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স আই গেস ইটস আ প্রি রিকুইজিট কোর্স ফর দিস। আই গেস এখানে কারা কারা বিজনেস স্ট্যাটিস্টিক্স করেছেন না MBA এর মধ্যে, নাকি না? বিবিএতে তো স্ট্যাটিস্টিক্সটা ইজ ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগে। দ্য অল্টারনেট ফর দ্য অ্যাবভ এক্সাম্পল উড স্ট্যাটিস্টিক্যালি বিট সেট অ্যাজ, দেখেন একটাকে আমরা ধরে নিয়েছি কি এইচ নট, তাই না? এইচ নট হিসাবে ধরে নিয়েছি, আরেকটা হচ্ছে এইচ এ হচ্ছে আপনার অল্টারনেটিভ, উইচ ইজ দ্য সেম অ্যাজ, তার মানে দেখেন নাল হাইপোথিসিসের জন্য কি হবে, দেখেন নাল হাইপোথিসিস যখন হয় তখন মিন অ্যান্ড ইয়াতে ইকুয়ালস টু মিন হবে, বাট অল্টারনেটের ক্ষেত্রে মিন ইজ লেস দ্যান মিন ডাব্লু, মানে দুইটা আমরা ধরে নিলাম, দুইটা ভ্যারিয়েবল, বুঝতে পারছেন? দ্য নাল ইন রেসপেক্ট অফ গ্রুপ ডিফারেন্স স্টেটেড ইন আওয়ার এক্সাম্পল। তার মানে এই যে মিন আছে একটা আপনার ইউ ইকুয়ালস টু ডাব্লু, আরেকটা হচ্ছে ইউ, আমরা যে এখানে পড়েছিলাম, দেখেন এই যে পপুলেশন কোরিলেশন between two variables is equal to 0, or that the difference in the means of two groups in the population is equal to 0. বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে মিন দুইটা গ্রুপসের মধ্যে 0 হবে, 0 হয়েছে না? আরেকটা হচ্ছে যে মিন, এটা বিভিন্ন গ্রুপ 0, এটা হচ্ছে আপনার সাধারণত হয় কিসের? নাল হাইপোথিসিসের ক্ষেত্রে। আর অল্টারনেট হাইপোথিসিসের ক্ষেত্রে দেখেন, দ্য অল্টারনেট ফর দ্য অ্যাবভ এক্সাম্পল উড স্ট্যাটিস্টিক্যালি বি সেট অ্যাজ, অল্টারনেট হলে একটা মিন আরেকটা মিনের চেয়ে কম হবে, এই একটা মিন আরেকটা মিনের চেয়ে লেস দেন হবে, আর একটা যে কোরিলেশন কোফিশিয়েন্ট যেটা ওইটাও কম হবে, আদারওয়াইজ বেশি হবে, বুঝতে পারছেন? নালের ক্ষেত্রে ইট উড বি ইকুয়াল টু 0, একজনের সাথে আরেকজনের যে সেম রিলেশনশিপটা, তার মানে কি কোরিলেশন কোফিশিয়েন্ট অ্যান্ড মিন উইল বি ইকুয়াল টু কি 0, বুঝতে পারছেন? ইন কেসেস অফ নাল হাইপোথিসিসের ক্ষেত্রে এই রিলেশনটা উইল বি এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, তার মানে কি এইটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস করলে এটা মাইনাস করলে 0, মানে দুইটা সমান হবে, সেম টু সেম হবে। 1 যদি হয় এটার ভ্যালু যদি 1 হয়, 1 ইকুয়ালস টু 1, আবার 1 মাইনাস 1 কি 0, বুঝতে পারছেন? মিনোর ব্যাপারটাও তাই, 1 ইকুয়ালস টু 1, তার মানে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? কি বুঝতেছেন? না না, অঙ্ক করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। আমরা এটা করতে হবে না,
টেস্টিং না ওটা আপনি যখন করতে যাবেন ডাটা অ্যানালাইসিস অ্যাকচুয়াল রিসার্চটা করবেন তখন লাগবে। না, তবে এইটা এক্সপ্লেইন করার জন্য যতটুকু প্রয়োজন হ্যাঁ। সেটা আন্ডারস্ট্যান্ডিং মানে হ্যাঁ সেটাই। আর হ্যাঁ সিম্বলগুলো চিনে রাখেন। আর অল্টারনেটের ক্ষেত্রে যেটা হয় যে একজনের কোরিলেশন কোফিশিয়েন্ট একজনের চেয়ে কম হবে বা বেশি হবে। এটা তো মিন ইজ লেস দ্যান মিন অমুকের মিন, আবার মিন ইজ এত। তো এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ বাট এটা আপনার লাগবে যখন আপনি অ্যাকচুয়াল রিসার্চ করবেন, ডেটা কালেকশন করে অ্যানালাইস না, প্রপোজালে লাগতেছে না। দেখেন, for the non-directional hypothesis of the mean group differences in work ethic values, an example এত the null hypothesis would be দেখেন এটা, তাহলে এই জিনিসটা হবে কি, এটা ইকুয়ালস টু এটা ওয়ার্ক। আমরা ওই যে আগের যেগুলো করে নিয়েছিলাম, দ্য নাল হাইপোথিসিস সমান সমান কি, কোরিলেশন কোফিশিয়েন্ট উইল বি ইকুয়াল টু দ্য আদার কোরিলেশন কোফিশিয়েন্ট। তাহলে এটা একটা মাইনাস করলে একটার সাথে আরেকটা মাইনাস করলে সমান সমান যদি হয়, দুজনে যদি বরাবর হয়, তাহলে একজনের থেকে আরেকজন মাইনাস করলে তো শূন্যই হবে। where H naught represents the null hypothesis, AM is the mean work ethic, Americans in the work Asians. তো মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে। আর অল্টারনেট হাইপোথিসিস কি হবে, দ্য অ্যাবাভ এক্সাম্পল উইল স্ট্যাটিস্টিক্যালি বি সেট অ্যাজ এইচ অল্টারনেট একজন আরেকজনের সমান না, ডেফিনেটলি, কারণ লেস দেন মোর দেন হলে ছোট বড় হবে। বুঝা গিয়েছে? জাস্ট এটা নিয়ে এত মাথা কামায় লাভ নেই। এবার দেখেন, the null hypothesis for the relationship between the two variables in example H naught, there is no relationship between experienced on the job and the job satisfaction of employees. Null hypothesis আমি কি বলতেছি, কোনো রিলেশনশিপ নাই, there is no, আমি এটা বলে দিচ্ছি যে যারা জবে স্ট্রেস পাচ্ছেন, প্রেশার হচ্ছে, ওইটার সাথে জব স্যাটিসফ্যাকশনের কোনো রিলেশনশিপ নাই। তারপরে দিস উড স্ট্যাটিস্টিক্যালি কি হবে, H naught is equals to P equals to 0। আবার where P represents the correlation between stress and job satisfaction, তার মানে কি, ওই যে P probability 0, একজন আরেকজনের সাথে কোনো রিলেশন নাই, রিলেশন না থাকলে তো প্রবাবিলিটি কি হয়, 0 হয়। প্রবাবিলিটি তো পড়ছেন, প্রবাবিলিটি সবসময় কি 1, তাই না? তো প্রবাবিলিটি যদি একদমই একজনের সাথে যদি আরেকজনের কোনো রিলেশন না থাকে, তাহলে কি হবে, ওই জিনিসটা তো 0ই হবে, there is no relation। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে জব সেট উইচ ইজ ইন দিস কেস ইকুয়ালস টু 0, দ্যাট মিনস দেয়ার ইজ নো কোরিলেশন, একজনের সাথে আরেকজনের কোনো কোরিলেশন নাই। একজন বাড়লেও এটার কোনো এফেক্ট হয় না, একজন কমলেও আরেকজনের কোনো এফেক্ট হয় না। দ্যাট ইজ আওয়ার নাল হাইপোথিসিস। বুঝতে পারছেন? এইবার আসেন দ্য অল্টারনেট হাইপোথিসিস। আমরা যদি অল্টারনেট হাইপোথিসিসটা ধরি, তাহলে অল্টারনেট হাইপোথিসিস ফর দ্য অ্যাবাভ নাল উইচ হ্যাজ বিন এক্সপ্রেস ডিরেকশনাল ইন এক্সাম্পল এত, তার মানে কি এইচ এ যেটা প্রবাবিলিটি ইজ লেস দ্যান 0, দ্য কোরিলেশন ইজ নেগেটিভ। তার মানে কি, কোরিলেশনটা এখানে আমরা নেগেটিভ বলছি, আমরা বলছি না স্ট্রেস বাড়লে কি হচ্ছে, স্যাটিসফ্যাকশন। অল্টারনেটে আমরা কি বলছিলাম যে যত বেশি স্ট্রেস তত বেশি স্যাটিসফ্যাকশন কম। তার মানে কি, জিনিসটা নেগেটিভ হচ্ছে না, একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে। তার মানে কি, ওই যে প্রবাবিলিটি ইজ লেস দ্যান শুড বি 0। বুঝতে পারছেন? আবার যদি একটা বাড়লে আরেকটা বেড়ে যেত, তাহলে কি হতো, প্রবাবিলিটি শুড বি হ্যাড বিন মোর দ্যান 0। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে দ্য কোরিলেশন ইজ নেগেটিভ ওভার হেয়ার। তো তাহলে যেটা হচ্ছে যে which has been stated non-directionally while the null hypothesis would be statistically expressed as কি, null hypothesis হবে H naught is P probability 0, the alternate hypothesis would be expressed as H alternate probability is not equals to 0। বুঝতে পারছেন? তো এইখানে আই গেস বুঝছেন। তাহলে হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, স্টেট দ্য নাল অ্যান্ড দ্য অল্টারনেট হাইপোথিসিস। আপনার নাল অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিসটা স্টেট করতে হবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ডিপেন্ডিং অন ওয়েদার দ্য ডেটা কালেক্টেড আর প্যারামেট্রিক অর নন প্যারামেট্রিক। তাহলে এখানে যেটা আপনার করতে হবে যে আপনি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু স্টেট দ্য নাল অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিস। আপনার রিসার্চ ফ্রেমওয়ার্ক থেকে যে নাল অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিস আছে সেই জিনিসটাকে আপনার বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসার পরে আপনাকে ইউ হ্যাভ টু চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। কোনটা করবেন এখন আপনার ডেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোরিলেশন কোফিশিয়েন্ট করবেন, রিগ্রেশন অ্যানালাইসিস করবেন, আপনি মিন মিডিয়ান মোড বের করবেন। এই যে টেস্টগুলো যে রান করবেন রিসার্চ করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, ইট উইল ডিপেন্ড অন ইয়োর ডেটা। ওই জিনিসটাকে আপনি জাস্টিফাই করতে হবে। আপনার রিসার্চ প্রপোজালে লাগবে যে আমি এই লোকের কাছ থেকে এই ডেটাগুলো কালেক্ট করব এবং এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমার এই টেস্টগুলো রান করা লাগবে। মানে অ্যাকচুয়ালি আপনি করবেন না, বাট প্রপোজাল দেবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, ইট মাইট চেঞ্জ ওয়াইল আপনি সবগুলোতেই একই লাগবে না। হ্যাঁ মানে আমরা একটা প্রপোজাল দিলে কি, প্রপোজাল আমরা অনেক কিছুই দিই, বাট সব 100% তো আর সেম টু সেম প্রপোজাল হয় না। সো আপনি হচ্ছে আপাতত একটা বেশি প্রপোজাল দেবেন, বাট প্রপোজালে জাস্টিফাইড থাকতে হবে যে এই জায়গাটা আমি এই টেস্টটা কেন করব, আমার এই ডেটাগুলো নিব, এই ডেটার এগেনস্টে আমি কেন এই টেস্টগুলো করতেছি। বুঝছেন ব্যাপারটা?
সো ওই জায়গায় আপনার ডেটার উপরে বেস করে আপনি চুজ করবেন যে অ্যাপ্রোপ্রিয়েট কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা আপনার এই ডেটার জন্য অ্যাপ্লিকেবল, যেটা আপনাকে এক্স্যাক্ট রেজাল্ট দিবে, বা আপনাকে যে রেজাল্টটা দিবে সেটা আপনার রিসার্চের জন্য উইল বি কি, ওটা একটা ইন্ডিকেশন হবে যে আপনি একটা রেজাল্টের থেকে একটা আউটপুট পাবেন বা রেজাল্ট ফাইন্ডিংস পাবেন। ডিটারমাইন দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ডিজায়ার্ড P0 or 5 or more or less। দ্য লেভেল অফ সিগনিফিকেন্সটা এখান থেকে পেয়ে যাবেন। পড়ার পর একটা সিগনিফিকেন্স লেভেল থাকে, অনেক সময় দেখা যায় খুব বেশি ইম্প্যাক্ট করে, আবার অনেক সময় দেখা যায় কি হালকা ইম্প্যাক্ট। বুঝছেন ব্যাপারটা, যে দেখা গেল খুব বেশি ইম্প্যাক্ট করতেছে, এটা 1 চেঞ্জ হয়ে গেলে এটা 5 চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এটা সিগনিফিকেন্স লেভেল ইজ টু হাই। আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্স 1 চেঞ্জ হলে খুব একটা বেশি ইম্প্যাক্ট হচ্ছে না, বুঝতে পেরেছেন? সো ওখানে দেখা যাচ্ছে আমার সিগনিফিকেন্স লেভেল ইজ নট দ্যাট টু হাই। সো ওই জিনিসটা আমি আর কি কনসিডার করলাম। তারপরে ফাইনালি দিস দ্য শেষ। See, if the output results from computer analysis indicate that the significance level is met, if as in the case of Pearson correlation analysis in Excel software, the significance level is not indicated in the print outlook values that define the regions of acceptance on the appropriate table, see tables at the end of the book. তার মানে এখন আমাদের যে পিয়ারসনের একটা ভ্যালু আছে, আপনি যে টেস্টগুলো রান করবেন, রান করার পরে ওখানে একটা সিগনিফিকেন্স লেভেল থাকে, এক একটা ডেটার অনুযায়ী আপনি কোনটা নিয়েছেন, কয়টা স্যাম্পল নিয়েছেন, পপুলেশন কত ছিল, স্যাম্পল কত ছিল, ওইটার উপরে বেস করে একটা সিগনিফিকেন্স লেভেল থাকে, ওইটা বইয়ের পিছনে দেওয়া থাকে। স্ট্যাটিস্টিক্স যে বই যেটা আছে ওই বইয়ের পিছনে ওই সিগনিফিকেন্স লেভেলটা দেওয়া থাকে। ওই সিগনিফিকেন্স আপনার যখন যে রেজাল্ট আসবে করবেন, করার পরে আপনি তো সাধারণত আমরা এখন কম্পিউটার করি, হাতে তো আর কেউ করি না, কম্পিউটার করার পরে যে সিগনিফিকেন্স লেভেলটা আসে ওইটা আপনার ওই ম্যাচ করে দেখতে হবে যে ওই টেবিলের সাথে, যে এই সিগনিফিকেন্স লেভেলে আমি কি অ্যাকসেপ্ট করবো কি করবো না। হ্যাঁ, পিছনে একটা চার্ট থাকে, এক্স্যাক্টলি, যারা করছেন যারা ভালোভাবে বুঝেন। তারপরে বলতেছে when the resultant value is larger than the critical value, the null hypothesis is rejected। যদি রেজাল্ট আমি যেই ভ্যালুটা পাবো টেস্ট করার পরে, যদি যে ক্রিটিক্যাল ভ্যালুটা ধরেছিলাম ওইটার চেয়ে যদি মানে বেশি হয়, তাহলে যে আমাদের নাল হাইপোথিসিস ধরেছিলাম যে কোনো রিলেশন নাই, মানে স্ট্রেসের সাথে ওয়ার্ক প্লেসের স্যাটিসফ্যাকশনের কোনো রিলেশন নাই, এটাকে আমরা কি করে দেবো, রিজেক্ট করে দেবো। আর যদি অল্টারনেট অ্যান্ড দ্য অল্টারনেট অ্যাকসেপ্টেড, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেওয়া মানেই তো অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, তাই না? আর যদি ইফ দ্য ক্যালকুলেট ভ্যালু ইজ লেস দ্যান দ্য ক্রিটিক্যাল ভ্যালু, যে ক্রিটিক্যাল ভ্যালুটা ধরেছি, যে রেজাল্টেন্ট ভ্যালুটা যদি লেস দেন হয় ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে কি দ্য নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্য অল্টারনেট রিজেক্টেড, জাস্ট সিম্পলি অপোজিট। যদি কম হয়, যদি বেশি হয়, তাহলে ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি বেশি হয় তাহলে নালটাকে রিজেক্ট করে আমরা অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করতেছি। আর যদি রেজাল্টেন্ট ভ্যালু যদি লেস দেন ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে কম হয়, তাহলে আমরা কি করব, নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব আর রিজেক্ট করে দেবো অল্টারনেট হাইপোথিসিসটাকে। বুঝছেন ব্যাপারটা? যাই হোক, এটা আপনার এখন আপাতত রিজেক্ট কিছু করতে হবে না। আপনার যেটা করবেন, মানে ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে যে আপনাদের প্রপোজালটা, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে 5-6 জনের একটা করে গ্রুপ ফর্ম করবেন, ঠিক আছে? আমি একটা ফরম্যাট দিচ্ছি আপনাদেরকে, দেখেন সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? স্যার আমাদের যে 10 জনের গ্রুপ ছিল প্রথম থেকে, ওটা মেইনটেইন করলে হবে না? 10 জনের আবার কোন গ্রুপ ছিল? স্যার আমাদের 12 জন লিডার দিয়ে 12টা গ্রুপ করে দেওয়া হয়েছে, ওটা দিয়ে বলছিল যে সব অ্যাসাইনমেন্ট তারপর প্রেজেন্টেশন এগুলো সেইখান থেকে মেইনটেইন করবে। কে করছিল এই গ্রুপ? এটা জেনি স্যার প্রথমে করে দিয়েছে, পরে না, এখন আর কবে? ফার্স্ট সেমিস্টারে? সব স্যার ইন্ডিভিজুয়াল, কেউ 4 জন, কেউ 5 জন, 6 জনের গ্রুপ করতেছে স্যার। এখন আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা গ্রুপ করতে হইতেছে। আলাদা কি করতে হইতেছে বুঝি নাই। প্রত্যেক স্যারের জন্য ইন্ডিভিজুয়াল গ্রুপ করে লাগতেছে স্যার, 5 জন 6 জন করে। এখন ধরেন আপনার জন্য 6 জনের গ্রুপ করলাম, আরেক স্যার 5 জনের সেটা যাচ্ছে, তাহলে একজন মেম্বারকে বের করে দিতে হচ্ছে অথবা ইনক্লুড করতে। না, 5 জন 6 জন তো আমি বলছি, 5 to 6 বলছি তো, সেটা তো সমস্যা নাই। 5 to 6 করবেন। স্যার আমাদের প্রথম যেটা 10 জন করে মেইনটেইন করার জন্য বলছিল, এখন 10 জনের মধ্যে সবাই আছে কিনা, এখন কার টিমে কে আছে, কে কার সাথে কি পরিচয় হয়েছে, সেটা তো অনেক বিষয় আছে, আমার কথাটা বুঝেন। এখন আপনার এখানে কার সাথে আপনার ফ্রেন্ড, আপনি ক্লোজ, কাদের সাথে আপনার বন্ধুত্ব, ওইখানে স্যার চাচ্ছে 10 জনের না না চাচ্ছি না স্যার, এটা ওই যে এক্সিস্টিং গ্রুপটা আছে, আমরা কি 5 জন গ্রুপ করব। ইভেন প্রত্যেকটা গ্রুপে স্যার একটা বন্ডিং আছে, আপনি করেন না, আমার তো কোনো সমস্যা নাই। আমি বলছি 5 to 6 মেম্বার্স, আমার কথাটা বুঝেন। আপনি করেন, আপনি ওই গ্রুপকে ভেঙে 5 জন করে করেন, আমার তো কোনো সমস্যা নাই। ওই গ্রুপ নিয়ে আমরা এতদূর আসছি, ওদের সবার সাথে মোটামুটি চেনা জানা গ্রুপ নিয়ে। হ্যাঁ করেন, সমস্যা নাই। তো ওইখান থেকে কিন্তু এখন আপনারা বলতেছেন 10 জন করে একটা গ্রুপ ফর্ম করবেন। স্যার আছে
মানে ওই তো মানে ওই গ্রুপ মেনটেন করতে চাচ্ছেন বলতেছেন। তাইলে আমার ওইখানে একটা বন্ডিং আছে স্যার। এখন আপনার যদি এরকম বন্ডিং থাকে আপনি করেন, বাট আমার 10 জনে আসলে একটা গ্রুপে তো কাজ তো কি করবেন আপনি 10 জন আমরা কি দোষ করবো? আমি বিষয়গুলো মানে করেন, একই তো কথা হইলো, তাহলে তো কথা তো সেমই দাঁড়াইলো। স্যার বিষয়টা ক্লিয়ার করতেছে, কারণ আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র আমরা 10 ব্যাচ ছিলাম, এখন এই সেমিস্টারে আসলে 11 এবং 10 দুইটা ব্যাচ হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে নতুন আউট স্টুডেন্ট আসছে। তো আমরা যে গ্রুপটা করেছি গ্রুপটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। এখন যদি নতুন করে করতে তাহলে 11 ব্যাচ তারা আলাদাভাবে একটা গ্রুপ করুক, কারণ আমাদের 10 এর সাথে তো মিলবে না। আমরা 10 আগে যেটা ছিলাম সেখান থেকে 10 জন না করে হয়তো 5 থেকে 6 জন যেটা ছিল আমরা দুইটা ভাগ করে ফেলি। হ্যাঁ ফাইন, 11 আলাদা থাকুক, 10 আলাদা থাকুক। হ্যাঁ ফাইন, এটাই স্যার এটাই করেন, সমস্যা নাই, ওকে সেটাই করেন, সমস্যা নাই। আচ্ছা এই যে ইয়াটা দিলাম আমি আপনাদের গ্রুপে, এই দেখেন আপনাদের এই যে 10th ব্যাচে MBA 10th ব্যাচে একটা ইয়া শো করেছি, দেখেন একটু কাইন্ডলি। হ্যাঁ iOS MBA 11th BBA হোল্ডার নাকি? দিলাম তো। এই যে এখানে দেখেন আপনাদের ইয়াটা কি হবে দেখেন, সাধারণত আপনার যে পেজেস হবে 50 to 60, দেখেন এই যে 5টা চ্যাপ্টার থাকবে সাধারণত। হ্যাঁ আপনাদের 5টা চ্যাপ্টার হবে, এখানে 5টা চ্যাপ্টারের মধ্যে কি কি হচ্ছে জিনিসটা দেখেন। আপনাদের রিসার্চ যে প্রপোজালটা সাবমিট করবেন সেখানে ফার্স্ট অফ অল হবে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা। ইন্ট্রোডাকশন আপনাদের পড়ছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, রিসার্চ কোয়েশ্চেন্স, রিসার্চ অবজেক্টিভস, এই জিনিসগুলো থাকবে যেগুলো আমরা ফার্স্ট ক্লাস থেকে কভার করে আসছি, রাইট? আপনাদের রিসার্চ আমরা যে কি ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের পরে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডের পরে আপনার ওটা ব্যাপার নিয়ে কিছু কথা বলবেন, বলার পরে ওখানে আপনার রিসার্চ কোয়েশ্চেন্সগুলো থাকবে, রিসার্চ অবজেক্টিভসগুলো থাকবে। দ্যাট উইল বি ইয়োর কি ফার্স্ট চ্যাপ্টার। তারপরে আমরা পড়েছিলাম লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ কীভাবে করা লাগবে, তাই না? র্যাশনাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে কীভাবে লিটারেচার রিভিউ করা যায়। তো লিটারেচার রিভিউ আপনি থ্রু আউট আপনি যেই টপিকটা চুজ করবেন, ফার্স্ট কাজ হচ্ছে টপিক চুজ করা। ফার্স্ট টাস্ক আপনি কোন টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকটা চুজ করবেন। টপিকটা চুজ করার পরে তারপরে আপনার শুরু হবে হচ্ছে যে আপনি আপনার ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউ যে চ্যাপ্টারটা হবে সেটা একসাথে দুইটা করবেন, বুঝতে পারছেন? আচ্ছা আমি এখানে লিখি তাহলে সুবিধা হবে সবার, না? দেখা যাচ্ছে? আলোচনা করব, পড়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ আপনারা তো জানেন সবার ফার্স্ট কাজে টপিক চুজ করার পরে মেইন কাজটাই হচ্ছে আপনার লিটারেচার রিভিউ শুরু করা। লিটারেচার রিভিউ বলতে এই টপিকের উপরে কী কী রিসার্চ হয়েছে, কোথায় হয়েছে, বই, রিসার্চ আর্টিকেল, জার্নালস, ঠিক আছে? তারপরে আপনার বিভিন্ন ট্রেড রিপোর্টস, তারপরে নিউজ পেপার্স, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন কালেক্ট করা, বা এই টপিকে যারা এক্সপার্ট আছে, অ্যাকাডেমিশিয়ানস আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সাথে কথা বলে এটার ব্যাপারে জানা। এই জানার সাথে সাথে আপনি চ্যাপ্টার 1টা আর চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 1 একসাথে প্যারালালি ডেভেলপ করবেন। কারণ আপনি লিটারেচার রিভিউ না করলে তো আপনি ওটার ইন্ট্রোডাকশন কী, ব্যাকগ্রাউন্ড কী, হিস্ট্রি কী, এগুলো তো পারবেন না। পারবেন? তারপরে রিসার্চ কোয়েশ্চেন্স কী হবে, অবজেক্টিভস, তার মানে চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 1টা একই সাথে আপনার ডেভেলপ করা লাগবে, বুঝতে পারছেন? আলাদা তো মেনশন করবেন, বাট চ্যাপ্টার 2টা আর এটা কাজ করবেন একসাথে প্যারালে। কারণ চ্যাপ্টার 2 থেকে ইনফরমেশন নিয়েই তো আপনি চ্যাপ্টার 1-এ বসাবেন। তার মানে চ্যাপ্টার 2টা দিয়ে আপনাকে শুরু করতে হবে। চ্যাপ্টার 2টাতে হচ্ছে মেইন, চ্যাপ্টার 2 থাকবে ওইটা, আর ইন্ট্রোডাকশন তো থাকবে। বুঝছেন ব্যাপারটা? কারণ আপনি যদি লিটারেচারে কী আছে, প্রিভিয়াস ওয়ার্ক, পাস্ট ওয়ার্কগুলো কী কী হয়েছে সেগুলো যদি মানে অ্যানালাইসিস না করেন তাহলে তো আপনি জানতে পারবেন না। ওগুলো আগে আপনার পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে, ঠিক আছে? করার পরে ফাইনালি আসতেছে আপনার আমরা যেটা করেছিলাম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যেটা চ্যাপ্টার 3 এই যে আজকে শেষ করলাম যেটা আমরা, ঠিক আছে? চ্যাপ্টার 3তে আমরা কী করেছিলাম? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট। তাহলে আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন সেটা একটা প্রবলেম থাকবে। ওই প্রবলেমটা হবে কি আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওইটার এগেনস্টে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকবে। ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসের মধ্যে কি আমার কিছু মডারেটর অ্যান্ড ইন্টারমিডিয়েটিং বা মেডিয়েটিং ভ্যারিয়েবলস থাকবে। এটাকে আপনার জাস্টিফাই করতে হবে, একটা রিসার্চ ফ্রেমওয়ার্ক ড্র করতে হবে। আমার যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে, ধরেন আমি ধরে নিলাম ওই যে আমার কি জব স্যাটিসফ্যাকশন, আমার কোম্পানিতে এমপ্লয়িজদের জব স্যাটিসফ্যাকশন ইজ ভেরি লো।
সো এটা কারণটা কি হতে পারে? স্ট্রেস হইতে পারে, তারপরে আপনার স্যালারি অনেক কম হইতে পারে, পে স্কেল হইতে পারে, ওইটাই তো বললাম যে মানে স্ট্রেস হইতে পারে, পে স্কেল হইতে পারে, আবার অন্য অন্য আরও রিজনসও হইতে পারে যে আমি ওরকম বেনিফিটস নাই, হেলথ মানে আপনার ফ্রিঞ্জ বেনিফিটস যেগুলো আর কি এক্সট্রা মানে ভ্যাকেশনস ট্যুরস এই ধরনের কিছু নাই। তো অনেকগুলো কারণেই হইতে পারে। তো ওই কারণগুলো আপনাকে জাস্টিফাই করতে হবে ফ্রম ইয়োর লিটারেচার। করার পরে ওই জিনিসটা আসার পরে তারপরে আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করে ফেললেন, করার পরে আপনার একটা হাইপোথিসিস ডেভেলপ করতে হবে যে স্ট্রেস কি রিডিউসেস জব এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, স্ট্রেস ডু নট রিডিউসেস এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, পে স্কেল ডু নট হ্যাভ এনি ইফেক্ট অন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, পে স্কেল ডাজ হ্যাভ ইফেক্ট অন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এইভাবে আপনাদেরকে কি করতে হবে? হাইপোথিসিস ডেভেলপমেন্ট করতে হবে। করার পরে এটা ডিপেন্ডিং অন ইউর টপিক। এখন এটা তো আমি এক্স্যাক্টলি খুব বেশি আবার করতে যাই না, ম্যাক্সিমাম চারটা 5টা, নট মোর দ্যান 5, ট্রাই টু বি বিলো, কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবলসের জন্য কিন্তু আবার জাস্টিফিকেশন লাগবে, বুঝতে পারছেন? তারপরে যেটা হচ্ছে যে আপনার ডেটা কালেকশনটা আমরা দেখবো কীভাবে আমরা ডেটা কালেকশন করবো নেক্সট চ্যাপ্টারে। সো আগে আপনারা এই 3টা চ্যাপ্টার নিয়ে কাজ শুরু করে দেন। আমাদের এই 3টা চ্যাপ্টার অলরেডি পড়ানো শেষ। তো এই 3টা চ্যাপ্টারের উপরেই আপনারা ইউ উইল প্রিপেয়ার ইউর রিসার্চ প্রপোজাল। সো তারপরে আমরা দেখবো যে আমরা পপুলেশন থাকে একটা, পপুলেশন থেকে আমরা স্যাম্পলিং করি। সো আপনার যে টপিকটা থাকবে ওটার একটা পপুলেশন থাকবে। যদি আপনি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন নিয়ে করেন তার মানে আপনার কোম্পানিতে যতগুলো এমপ্লয়িজ আছে সবাই হচ্ছে আপনার পপুলেশন। এখন 10,000 এমপ্লয়ি থাকলে 10,000 এমপ্লয়ি তো নেওয়ার দরকার নাই, ওখান থেকে আপনি একটা স্যাম্পলিং করবেন। 10,000-এর রিপ্রেজেন্টেটিভ ধরেন 100 জন সাপোজ, তো 100 জন নিয়ে কাজ করবেন, কথার কথা। সো ওই স্যাম্পলিংটা কীভাবে করা যায় পপুলেশন থেকে সেটা আমরা দেখবো, ডেটা কালেকশন। তারপরে ফাইনালি হচ্ছে যে আপনি কীভাবে যে ডেটা অ্যানালাইসিস করবেন, কোন টুলটা ইউজ করবেন, কেন করবেন, এটা করলে রেজাল্ট কী আসবে, কীভাবে করবেন, কতদিন সময় লাগবে, কোন কোন মানে স্টেপগুলো কী হবে, ফেজগুলা, ওইটা করার পরে আপনার ডেটা অ্যানালাইসিস হবে, ইন্টারপ্রিটেশন কী হবে, রেকমেন্ডেশন কী হবে। সো এই জিনিসটা টোটালটা হচ্ছে 5টা চ্যাপ্টার। তো এটাই হচ্ছে আপনাদের রিসার্চ প্রপোজাল, যেটা আপনাদের ফাইনালের আগে সাবমিট করতে হবে। কারণ আমি চাই না ফাইনালের পরে হলে দেখা যায় একটা কাজ প্রেশার থাকে, আপনি ফাইনালের আগে এই ঝামেলাটা শেষ করে ফেলেন, তারপরে ফাইনালের আগে যাতে আপনি ফ্রি হয়ে যান। ফাইনালের মিনিমাম 1 সপ্তাহ আগে আপনারা এটা সাবমিট করে দেবেন। তো ফাইনাল আই গেস মনে হয় নেক্সটের সেপ্টেম্বরের মনে হয় শুরু হবে। ফাইনালের ডেট দিয়েছে সেপ্টেম্বরের 15 তারিখে, সেপ্টেম্বরের 15 তারিখের পরে, সেপ্টেম্বরের 15 তারিখের পরে, রাইট? তাহলে আপনারা ধরে রাখেন আপনারা আজকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখ, তাহলে অগাস্ট মাস পুরোটা পাচ্ছেন, আপনারা সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে সাবমিট করে দিবেন। আগে দিয়ে দিবেন, সমস্যা নেই, সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে সাবমিট করে দিবেন, সোজা কথা, বুঝতে পারছেন? সবাই ডেডলাইনটা ধরে রাখেন সেপ্টেম্বরের 10 তারিখ, ঠিক আছে? সেপ্টেম্বরের 10 তারিখ কী বার পরে দেখেন তো? নয় তারিখ ধরে রাখেন, শুক্রবার আর কি। দিলাম তো, ওই যে গ্রুপে ছবি দিয়ে দিলাম, মানে আপনি কি বলছেন ওয়ার্ডে আর কি, ওয়ার্ডে টপিক্সটা তো নাই, টপিক্স তো আপনি চুজ করবেন, আমি কিভাবে শেয়ার করব টপিক্সটা? এখন আপনি কিসের উপরে রিসার্চ করবেন সেটা কি আমি কেমনে বলবো বলেন? আপনার এক্সপার্টিস কিসের উপরে? বুঝি নাই, এটা আপনি নেট সার্চ করবেন। আমার কথাটা বুঝেন, দাঁড়ান একটু প্লিজ আমার কথা শুনেন। এখন আপনাদের এক্সপিরিয়েন্স কোন ফিল্ডে আছে, ইন উইচ ফিল্ড ইউর এক্সপিরিয়েন্স, সেটা তো আমি জানি না, তাই না? আর আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন না কিসের থেকে বিলং করেন সেটা আমি জানি না, বা আপনি কোন জিনিসটার উপরে ইন্টারেস্টেড সেটা আপনারা গ্রুপে বসে ডিসকাস করবেন। এই জন্যই তো আমি গ্রুপটা ফর্ম করে দিলাম, বুঝতে পেরেছেন? গ্রুপে 5 জন মিলে একা তো দিই নাই, আমি একা যেয়ে নেই, আপনি 5 জন মিলে একটা ডিসাইড করে একটা টপিক বের করবেন যে এই টপিকে আমি কাজ করতে চাই স্যার। পরে লাগলে আমার সাথে এসে আমার অফিস আওয়ারে ডিসকাস করেন যে স্যার এই টপিকটা নিয়ে আমার কাজ করতে চাই, এটা কি মানে কি ঠিক আছে কি নাই, তখন আমি আপনাদেরকে ডিরেকশন দিয়ে দেবো যে হ্যাঁ এটা নিয়ে কাজ করতে পারেন আপনারা, বুঝতে পারছেন? সো এই জন্য বলতেছি 5 জন বা 6 জনের একটা গ্রুপ তাড়াতাড়ি ফর্ম করে আপনারা এটা নিয়ে কাজ শুরু করে দেন, সময় তো বেশি নাই। হ্যাঁ বলেন। আচ্ছা, স্যাম্পল রিসার্চ পেপার আমি চাইলে ওটা দিয়ে দিতে পারবো, ওটা সমস্যা নাই, নেটে অনেকগুলো আছে, ওটা সমস্যা নাই। কিন্তু এখন কথা হচ্ছে এখানে আপনাদের প্ল্যাজিয়ারিজম রেট, কপি পেস্টের রেট ম্যাক্সিমাম 20% থাকতে পারবে। এই রিপোর্টটা আনুমানিক অ্যারাউন্ড এই পেজেস শুড বি অ্যারাউন্ড লাইক 50 to 60 পেজেস হবে। হ্যাঁ, তো কি আপনার 5 জন মিলে কাজ করবেন, মানে কি মানে তাহলে কি 5 পেজ হবে?
অ্যারাউন্ড শুড বি 50 to 60 পেজেস, ঠিক আছে? অ্যান্ড ইট শুড বি স্পাইরাল বাইন্ডেড, ঠিক আছে? এটা খেয়াল রাখেন, তো 10 পেজ করে লিখবেন না, 5 জন যদি হয় তাহলে 10 পেজ করে লিখবেন না। আর এখানে প্ল্যাজিয়ারিজম রেট শুড বি লেস দ্যান 20%। 20%-এর বেশি যদি আপনি কপি পেস্ট আমি পাই ওই যে রিপোর্টে চেক করার পরে, মানে আমি তো সফটওয়্যারে দিয়ে দিব, সবাই সফট কপি জমা দিবেন, সফট কপি আমি রিপোর্টে দেওয়ার পরে যদি 20%-এর বেশি শো করে তখন নেগেটিভ মার্কেটিং শুরু হবে, বুঝছেন? এটা কোনো কথা না, এটা লজিক না। জব করে আমি জব করে পিএইচডি করতেছি, আমি যদি জব করে পিএইচডি করতে পারি তাহলে আপনিও জব করে মাস্টার্স করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যে পড়াশোনা করেন না, আমিও কিন্তু পড়াশোনা করে আমি কাজ করে জব করে আমি কিন্তু পিএইচডি করতেছি। সো এইটা কোনো এক্সকিউজ না। I'm not arguing with that, sir. If the research paper is a quality paper and if it's like less than 20 or 30 pages and it's basically it's support our purposes, then it's okay. ইট উইল নট, বিকজ আমি বলি ইফ ইটস আ কোয়ালিটি পেপার তখন আপনি ডেফিনেটলি যে ইনফরমেশনগুলো দরকার এই 20-30 পেজেসের জীবনও আসবে না, ঠিক আছে? আমার কথাটা বুঝছেন? আপনি একটা টপিককে ডিফাইন করার জন্য 20-30 পেজেস আপনি কীভাবে ডিফাইন করবেন? থাউজেন্ডস অফ আপনি দেখবেন যে জার্নাল আর্টিকেলস আছে, আপনি একটা ওই যে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের উপরে যদি করতে যান দেখেন দেয়ার আর লাইক থাউজেন্ডস অফ জার্নালস। সো হাউ ক্যান ইউ বিলিভ যে আমি মানে জাস্ট অনলি 5 পেজে বা 6 পেজেসের মধ্যে আই উইল ইনক্লুড এভরিথিং? ইজ ইট পসিবল? আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? একটা কোয়ালিটি জার্নালের জন্য মিনিমাম আমি যেটা বললাম অ্যারাউন্ড ওটা আরও বেশি হওয়া উচিত হিসাবে, বাট আপনাদের সুবিধার্থের জন্য 50 to 60 করে দিয়েছি। তারপর কাজ শুরু করেন, একদম এটা তো ডেফিনেটিভ কোনো কথা না, এখন আপনার টপিকের উপরে দ্যাট উইল ডিপেন্ড, তাই না? তবে আপনারা যেটা থাকবেন ইথিক্যাল থাকেন, কপি পেস্ট করেন না, নিজের মতো করে কাজ করার চেষ্টা করেন, খুব বেশি না 10 পেজ লেখা কোনো ডিফিকাল্ট কিছু না, আমার কথাটা বুঝেন। একজন যদি এক একটা চ্যাপ্টার ভাগ করে নেন, অ্যাকচুয়ালি ভাগ করে না, কারণ লিটারেচার রিভিউ থেকেই কাজটা করা লাগবে। সো ওখান থেকে যদি ইটা করে নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার 10 পেজ লিখতে কি, আপনি ডেলি যদি হাফ পেজ করে লেখেন তো 10 পেজ 20 দিনে হয়ে যাচ্ছে, তো আপনার টাইম তো আছে 30 দিনের চেয়ে বেশি। কথাটা বুঝছেন? এটা আপনি আবার যদি মনে করেন যে না আমি 9 তারিখে সাবমিশন, আমি 8 তারিখ রাতে বসছি কাজ করতে, তাইলে ডিফিকাল্ট। এখন আপনি মনে করেন সাবমিশন হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখে, আপনি বসলেন সেপ্টেম্বরের 8 তারিখ রাতে কাজ করার জন্য, তাহলে তো তখন মনে হবে যে 10-15 পেজেসের মধ্যে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওইটা গ্রুপ ওয়ার্ক, আপনারা সবাই মিলে বসবেন, এই টিমে কাজ করাটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স, এখান থেকে আপনি শিখবেন সবাইকে নিয়ে কাজ করা, কেউ ভালো করবে কেউ খারাপ থাকবে, সবাইকে নিয়ে একত্রিতভাবে কাজ করা, দ্যাটস আ কি এক্সপিরিয়েন্স। জি বলেন। দ্যাটস লাইক ইউজুয়াল, আমি আচ্ছা একটা ওয়ার্ডে আমি একটা ইয়া করে আপনাদেরকে একটা ইয়া দিয়ে দেবো, ঠিক আছে? এটা স্যাম্পল আর ইয়ে দিয়ে দেবো, এটা রেখে দেন, একটু কাইন্ডলি ইয়ে করে দেন। হ্যাঁ, এটা অফ করে দেন, দেখেন তো সাউন্ড আসছে নাকি?